দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এসিটিভি সরাসরি সম্প্রচারিত সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক আয়োজন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল স্বাস্থ্য কথার আজকের পর্বে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ডক্টর ফারজানা আলী। আজ আমাদের আলোচনার বিষয় আর্থ্রাইটিস বা বাত রোগের আধুনিক চিকিৎসা। এই বিষয় নিয়ে অনেক প্রশ্ন আছে। আজকে আমরা নানা জানা অজানা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। আর এই বিষয়ে আমাদের সাথে আজকে আলোচনায় সম্পৃক্ত হওয়ার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার এম ইয়াসিন আলী, বিশিষ্ট বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিস রোগের ফিজিওথেরাপি বিশেষজ্ঞ, চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট, ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল। দর্শক, এই মুহূর্তে আমাদের আয়োজনটি এসিটিভি পর্দায় সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা আমাদের সাথে এই আলোচনায় সম্পৃক্ত হতে পারেন স্ক্রলে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করার মাধ্যমে। প্রশ্ন করার সময় অবশ্যই টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নেবেন। আপনাদের প্রশ্নের অপেক্ষায় শুরু করছি আমাদের আজকের আলোচনা। আমন্ত্রণ, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। বাত রোগ বা আর্থ্রাইটিস, এটা নিয়ে অনেকের নানা রকমের প্রশ্ন আছে। শুরুতেই আধুনিক চিকিৎসায় যাওয়ার আগে যে বিষয়টা জেনে নিতে চাই, আর্থ্রাইটিস বা বাত রোগ কখন বলবো? ধন্যবাদ আপনাকে। আর্থ্রাইটিস হচ্ছে, আমরা এটা একটা গ্রিক ওয়ার্ড, আমরা যদি বাংলায় বলি আর্থো মিনস আমরা বলি জয়েন্ট বা জোড়া, এবং আইটিস যেখানে ইনফ্লামেশন থাকে সেখানে আমরা মেডিকেল ভাষায় আইটিস যোগ করি। তো আর্থ্রাইটিস মিনস আসলে বিভিন্ন জয়েন্ট বা মানে জোড়ার প্রদাহ জনিত রোগ। জোড়ায় যখন হচ্ছে বিভিন্ন রকমের প্রদাহজনিত সমস্যায় ভুগবে তখনই আমরা বাত রোগ বা আর্থ্রাইটিসটা বলছি। আমরা জানি যে বাত রোগের বিভিন্ন ধরন আছে। আমাদের দর্শকদের জন্য যদি একটু বুঝিয়ে বলতেন যে কি কি ধরনের সচরাচর বাত রোগগুলো দেখা যায়। জি ধন্যবাদ আপনাকে। আসলে প্রায় গবেষণায় দেখা গেছে 100-র উপরে বা অধিক সংখ্যক বাত রোগ রয়েছে। তারপরে কমনলি যে বাত রোগগুলো আমরা পেয়ে থাকি সেগুলোর মধ্যে অন্যতম হলো অস্টিও আর্থ্রাইটিস, রিমাটয়েড আর্থ্রাইটিস, তারপর গাউটি আর্থ্রাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস এবং অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস। তো ইন জেনারেলি দেখা যায় যে অস্টিও আর্থ্রাইটিস যেটা, এটা বয়সজনিত কারণে, ডিজেনারেটিভ চেঞ্জের কারণে, ওয়ার অ্যান্ড টিয়ার আমরা বলি না, মুভমেন্ট করি, নড়াচড়া করি, যার ফলে আমাদের প্রত্যেকটা জয়েন্টে কিন্তু একটু ইরোশন হয়, ক্ষয় হয়। তখন এই ইরোশন বা কার্টিলেজগুলো ড্যামেজ হতে হতে এক ধরনের আর্থ্রাইটিস ডেভেলপ করে, এটাকে আমরা বলি অস্টিও আর্থ্রাইটিস। এছাড়া যেমন রিমাটয়েড আর্থ্রাইটিস খুব কমন, যেমন এটা একটা অটো ইমিউন ডিজিজ বলি আমরা, মানে আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা তার এগেনস্টের এই ডিজিজগুলো। তো এগুলো যেমন হয় ছোটো ছোটো জয়েন্টগুলোতে অ্যাটাক করে, জয়েন্টগুলো ফুলে যায়, লাল হয়ে যায়, এবং পেইনের সিভিয়ারিটিটা দেখা যায় যে মর্নিংয়ে বা সকালে ঘুম থেকে ওঠার সময় অনেক বেশি থাকে, যেটাকে আমরা মেডিকেল ভাষায় মর্নিং স্টিফনেস বলি। একটু হাঁটাচলা করলো, মুভমেন্ট করলো, নড়াচড়া করলো, ব্যথাটা আবার কমে আসে। সেক্ষেত্রে আমরা রিমাটয়েড আর্থ্রাইটিসের কথা বলি। এরপরে দেখা যায় যে গাউটি আর্থ্রাইটিস, যেটা খুব কমনলি আমরা পাই। এটা আমাদের শরীরে যখন রক্তের ইউরিক অ্যাসিডের পরিমাণটা বেড়ে যায় তখন এটাকে আমরা গাউট বা গেটে বাত বলা হয়। এটা হলো দেখা যায় যে কারো কিডনির যদি সমস্যা থাকে সেক্ষেত্রেও হতে পারে। ইন জেনারেলি নর্মালি আমাদের খাবার দাবারের মধ্যে কিছু খাবারে ইউরিক অ্যাসিড বেশি থাকে, সেই খাবারগুলো যদি আমরা বেশি কনজাম করি সেক্ষেত্রে এটা হতে পারে। যেমন রেড মিট, তারপরে মসুরের ডাল, সিমের বেশি, বরবটি, পুঁই শাক, লিভার, কলিজা, এই জাতীয় খাবারগুলো হাই প্রোটিন ডায়েট, এগুলোর মধ্যে আসলে ইউরিক অ্যাসিডটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আরেকটা যেটা বলছিলাম অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস, এটা হলো আমাদের মেরুদণ্ডের বাত রোগ। আমরা বলি যে আমাদের যে মেরুদণ্ড বা স্পাইন রয়েছে এখানে 32 মানে ভার্টিব্রা বা আমরা বাংলায় কশেরুকা বলে থাকি, এইগুলা প্রত্যেকটা ভার্টিব্রা একটা আরেকটার সাথে লিঙ্ক আপ আছে, এবং দুইটা হাড়ের মাঝখানে একটা জেলি লাইক সাবস্টেন্স থাকে, আমরা যেটাকে ইন্টারভার্টিব্রাল ডিস্ক বলি। এবং এই ডিস্ক স্পেসগুলা আসলে বিশেষ করে ঘাড়ে এবং কোমরে এই দুই অংশে কিন্তু মুভমেন্ট করার মতো সৃষ্টিকর্তা আমাদেরকে এত সুন্দর করে তৈরি করেছে যাতে আমরা মুভমেন্ট করি, নড়াচড়া করি। কিন্তু অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস যেটা করে মুভমেন্ট করার ক্ষমতাটাকে কমিয়ে দেয়, স্টিপ করে দেয়, যার ফলে জয়েন্ট মুভ করতে পারে না। তখন রোগী কোনো কিছু নিতে হলে, সামনের দিকে ঝুঁকতে হলে তাকে পুরো বডি নিয়ে মুভ করতে হয়। এই সমস্যাগুলো মূলত আমরা বেশি পেয়ে থাকি। সংক্ষিপ্তভাবে কিন্তু আপনি বিভিন্ন ধরনের বাত রোগের বিষয় কিন্তু বলছিলেন, এবং সেই ধরনগুলোর কথা আমরা জানছি, এবং সচরাচর যেই বাত রোগগুলো পরিলক্ষিত হয় সেই বিষয়ে কিন্তু বলছিলেন। রিমোটয়েড আর্থ্রাইটিসের কথা আসছিল, অস্টিও আর্থ্রাইটিসের কথা বলছেন, এগুলোর বিষয়ে আমরা একটু বিস্তারিত জানবো। কিন্তু শুরুতে আরেকটি বিষয় একটু জেনে নিতে চাই যে এই যে বাত রোগের কথাগুলো বলছিলেন, নারী পুরুষ নির্বিশেষে কি এই বাত রোগগুলো কি সবার মধ্যেই দেখা যাচ্ছে নাকি বিভিন্ন? আমি এই বিষয়ে যাব, একজন দর্শক আমাদের সাথে সম্পৃক্ত আছেন। দর্শক আসসালামু আলাইকুম, আপনি আপনার নাম বয়স উল্লেখ করে কি সমস্যায় ভুগছেন আমাদেরকে বলুন। ওয়ালাইকুম সালাম। হ্যালো, জি আপনাকে শোনা যাচ্ছে। আমার একটা বাচ্চা, মানে 9 বছর বয়স। জি হ্যালো, জি আপনাকে শোনা যাচ্ছে। আপনার কি সমস্যা, সমস্যাটি বলুন।
আমার সমস্যা, আমার বাচ্চা, একটা ছেলে বাচ্চা, 9 বছর বয়স, 5 বছর হেঁটে বেড়াচ্ছে, 5-6 বছর, 1 বছর টাকা হাঁটতে পারে না। আচ্ছা, ওর কি কোনো জ্বর কিংবা অন্য না, কোনো ডিজিজ জ্বর হয়েছিল? তেমন কিছু না, মানে আগে যখন হাঁটেছিল পায়ের গোড়া আলাপ করে, আচ্ছা, পায়ের গোড়া আলাপ করে হাঁটতেছিল, ওই বেল লাগে পড়ে যাচ্ছিল। এই 1 বছর টাকা হাঁটতে পারে না। মানে পায়ে শক্তি কম পায় নাকি ব্যথার কারণে হাঁটতে পারে না, কোনো কোনটা? ব্যথার কথা বলে না, যে কি আচ্ছা। জায়গায় ব্যথা হচ্ছে, কি এটা হচ্ছে, কোনো ব্যথার কথা বলে না। বুঝতে কিন্তু পেরেছি। ওই নিচে হিঁটুর যে রক্তটা আছে, মোটা রড, জি জি। এই রক্তটা টান দেওয়া যায়। ওকে হাত নাড়াইতে পারে হ্যাঁ, হাত নাড়ায়, পাও নাড়ায়, হাতও নাড়ায়। কিন্তু পায়ে ভর দিয়ে হাঁটতে পারে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মানে হাঁটতে পারে না, মানে যেখানে বসতে হবে বসে থাকে। আচ্ছা, বুঝতে পেরেছি। দর্শক সাথেই থাকুন, আপনার কি পরামর্শ থাকবে? আসলে পরামর্শ হলো, আসলে প্রথমত নিকটস্থ একজন শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে, যেহেতু আসলে অনেকগুলো ডিজিজের কারণে এরকম হতে পারে। মাসকুলার ডিস্ট্রফি কিংবা মায়োপ্যাথি, এই ধরনের কোনো ডিজিজ থাকতে পারে, মোটর নিউরন ডিজিজ, এগুলো অনেক কিছুই থাকতে পারে, যার কারণে হঠাৎ করে হয়তো তার মাসেল পাওয়ার কমে গেছে, কিংবা আসলে তার সিমটমটা দেখার পাশাপাশি কিছু পরীক্ষা নিরীক্ষা করা লাগতে পারে। সেক্ষেত্রে উনি হয়তো দেখে সেই অনুযায়ী একটা মানে পরামর্শ কারো কাছে যে Refer চিকিৎসকের করতে। শরণাপন্ন হয়ে তারপরে হচ্ছে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আসলে নির্ণয় করতে Right, হবে। right. অসংখ্য ধন্যবাদ। আমি যে বিষয়ে একটু জেনে নিতে চাচ্ছি যে নারী পুরুষের মধ্যে কাদের বেশি এই সমস্যাগুলো বেশি হচ্ছে? জি জি। আর্থ্রাইটিস ক্ষেত্রে আমরা দেখেছি যে একটা পরিসংখ্যানে দেখা গেছে, বিশেষ করে রিউমাটয়েড আর্থ্রাইটিস মানে ফিমেলদের বেশি দেখা যায়, যে 60% এবং 40% হচ্ছে ছেলেদের ক্ষেত্রে, 60% মেয়েদের ক্ষেত্রে। অস্টিও আর্থ্রাইটিস বোথ আর সেম। অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিসের ক্ষেত্রে দেখা যায় যে পুরুষদের সংখ্যাটা বেশি, মেয়েদের সংখ্যা কম। এরকম মোরলেস মানে কাছাকাছি, খুব বেশি ডিফারেন্স নেই ছেলে মেয়েদের মধ্যে। অসংখ্য ধন্যবাদ। আরেকজন দর্শক আমাদের সাথে সম্পৃক্ত আছেন। জি। দর্শক আসসালামু আলাইকুম, আপনি আপনার নাম বয়স উল্লেখ করে কি সমস্যায় ভুগছেন সেই সমস্যাটি আমাদের মাঝে তুলে ধরুন। আমি রংপুর থেকে বলছি। জি, আপনাকে শোনা যাচ্ছে। দর্শক আবার আমাদেরকে একটু চেষ্টা করুন, কানেকশনটি নষ্ট হয়ে গেছে। যে আমরা যে বিষয়টা কথা বলছিলাম যে নারী পুরুষ নির্বিশেষে তারতম্য আছে বাত রোগের। এখন আমরা যদি লক্ষণের প্রসঙ্গে আসতে চাই, যে লক্ষণের ধরনটা কেমন হবে, যে এক একটা কি এক এক রকমের লক্ষণগুলো প্রকাশ পাবে নাকি একই রকমের না লক্ষণগুলো? না, ডেফিনেটলি লক্ষণ প্রত্যেকটা রোগী ভিন্ন ভিন্ন থাকে। যেমন আমরা যদি রিউমাটয়েড আর্থ্রাইটিস ধরে নিই, এক্ষেত্রে আমরা যেমন বললাম ছোট ছোট জয়েন্টগুলোতে ব্যথা হয়, ফুলে যায়, বসা থেকে উঠলে কিংবা রেস্ট পিরিয়ড থেকে উঠে যখন মুভমেন্ট করতে যায় প্রথম দিকে খুব ব্যথা থাকে, আস্তে আস্তে আবার ব্যথাটা কমে যায়। আর যদি অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে যাই, সেক্ষেত্রে দেখা যায় যে বড় বড় জয়েন্টগুলো অ্যাটাক করে, যেমন শোল্ডার জয়েন্ট, সার্ভাইকাল স্পাইন বা ঘাড়, কোমর, হিপ জয়েন্ট, নি জয়েন্ট, বড় বড় সাইনোভিয়াল জয়েন্টগুলোতে অ্যাটাক করে। এই ক্ষেত্রে ঠিক উল্টা, যখন আপনি রেস্টে থাকেন পেশেন্ট ভালো থাকে, মুভমেন্ট করলে তার যত ইরোশন হয়, ক্ষয় হয়, তখন মুভমেন্টের সাথে সাথে ব্যথাটা বেড়ে যায়। আচ্ছা, আমরা লক্ষণ নিয়ে আরো জানবো বিস্তারিত। আরেকজন দর্শক সম্পৃক্ত জি আছেন। অবশ্যই। দর্শক আসসালামু আলাইকুম, আপনি আপনার নাম বয়স উল্লেখ করে কি প্রশ্ন আমাদের করতে চান প্রশ্নটি করুন। হ্যালো, আমার পায়ের গোড়ালির মাঝে ব্যথা মোটামুটি 1 বছর যাবত। মোটামুটি অনেক চিকিৎসা করছিলাম, তার কোনো পরিবর্তন আসে না। বয়স কেমন আপনার? বয়স 45। শরীরের ওজন কেমন? ওজন ধরুন 60-এর নিচে আছে, 60-এর মতন আর কি। আচ্ছা, আপনি কি কাজ করেন? এমনি কাজ করি বা বাড়িতে এমনি গৃহস্থী এইসব কাজ আচ্ছা, করি, ঠিক আছে। বা এমনি কিছু ব্যবসা আছে এই আর কি। ঠিক আছে, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। দর্শক সাথেই থাকুন, আপনার কি পরামর্শ আসলে থাকবে? ওনার যে সমস্যাটা, এটা আমরা খুব প্রায়ই পেয়ে থাকি। এটা অনেক সময় প্ল্যান্টার ফ্যাসাইটিস নামে আমরা একটা ডিজিজ বলি, যে আমাদের পায়ের গোড়ালিতে ক্যালকেনিয়াম নামে একটা বোনস আছে, যে বোনসের পাশে অনেক সময় ছোটো পাখির ছোটোর মতো হাড় বৃদ্ধি পেতে পারে, যেটাকে আমরা ক্যালকেনিয়াম স্পার বলি। অথবা আমাদের হাড় এবং মাংসপেশির মাঝখানে এক ধরনের পর্দার মতো থাকে, যেটাকে আমরা মেডিকেল ভাষায় ফাসা বলে থাকি। এটাতে যদি কোনো ইনফ্লামেশন হয়, অনেক সময় দেখা যায় যে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করা, কিংবা অনেক সময় পায়ের মুভমেন্টটা বেশি হয়, কিংবা জুতার কারণে অনেকের দেখা যায় যে ফ্ল্যাট ফিট থাকে, আর্স প্রবলেম থাকে, সেই ধরনের মানুষদের এই প্ল্যান্টার ফ্যাসাইটিসটা খুব কমনলি হয়। আসলে নিকটস্থ একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে কী কারণে হচ্ছে ওটাকে আগে আইডেন্টিফাই করতে হবে, দেন সেই অনুযায়ী চিকিৎসা। অসংখ্য ধন্যবাদ। আরেকটি বিষয় একটু জেনে নিতে চাই, আরেকজন দর্শক আমাদের সাথে সম্পৃক্ত আছেন, প্রশ্ন নিচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম, আপনি আপনার নাম বয়স উল্লেখ করে প্রশ্নটি করুন। জি, আমার নাম বেলাল হোসেন, গাইবান্ধা থেকে। জি, আপনার সমস্যা কি, সমস্যায় ভুগছেন? জি, আমার নাম মোহাম্মদ বেলাল হোসেন, গাইবান্ধা থেকে বলছি। জি, আপনাকে শোনা যাচ্ছে। আপনি কি সমস্যায় ভুগছেন? জি, আমার সমস্যা তো আমার স্ত্রী, ওনার হলো ওই ওর আঙ্গুলে, হ্যাঁ আঙ্গুলে এই
বিশেষ করে মধ্যমা আঙ্গুলটাতে মানে সে শক্তি পায় না আর কি, অবশ হয়ে যাচ্ছে এইরকম। ওনার কি ঘাড়ে কোনো ব্যথা অনুভব করে, ঘাড়ের দিকে? না, ঘাড়ের মধ্যে কোনো ব্যথা নাই। কিংবা কবজিতে, যেখানে আমরা রিস্ট জয়েন্ট বলি, এই জয়েন্টে কোনো ব্যথা আছে? হ্যাঁ, কবজিতে একটু ব্যথা আছে, কবজিতে ব্যথা আছে, কোমর ব্যথা আছে। বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ। দর্শক আমাদের সাথেই থাকুন। আপনার আসলে এই কবজিতেও ক্ষেত্রে ব্যথা যেটা একটু- হয় যে অনেক ক্ষেত্রে আমরা পাই যে কার্পাল টানেল সিনড্রোম বলি, আমাদের রিস্ট ব্যান্ডের এখান থেকে যে নার্ভগুলো আমাদের, বিশেষ করে মিডিয়ান নার্ভ যেটা হাতের বড় আঙ্গুলের দিকে গেছে, এই নার্ভে যদি কম্প্রেশন থাকে সেক্ষেত্রে এরকম হতে পারে। অনেকের ঘাড় থেকে যে নার্ভটা আমাদের হাতের দিকে গেছে, স্পাইনাল নার্ভ, সার্ভাইকাল স্পন্ডাইলোসিস কিংবা ডিস্ক প্রোল্যাপস জনিত কারণেও হতে পারে। আসলে কারণটাকে নির্ণয় করতে হবে। অনেকে ক্লিনিক্যালি দেখা, পাশাপাশি হয়তো কিছু পরীক্ষা নিরীক্ষা করা লাগতে পারে। এই রোগটাকে নির্ণয় করে দেন ওনাকে চিকিৎসা নিতে হবে। অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের আরেকটা ফোন আছে, জি, আমরা please। দর্শকের কাছ থেকে আরেকটি প্রশ্ন নিয়ে নিচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম, আপনি আপনার নাম বয়স উল্লেখ করে কি প্রশ্ন আমাদের করতে চান প্রশ্নটি করুন। স্বাস্থ্য কথা এসএটিভি। জি, Hello? আপনাকে শোনা যাচ্ছে। আপনার কি সমস্যায় ভুগছেন? আপনাকে শোনা যাচ্ছে। আপনি টেলিভিশনের ভলিউমটি কমিয়ে আপনার প্রশ্নটি Hello? করুন। জি, আপনাকে শোনা যাচ্ছে। আপনি কি সমস্যায় ভুগছেন? আমার নাম হচ্ছে হাজেরা। জি, আমার বয়স 49। আমার সমস্যা হচ্ছে এই কোমর থেকে 2 পায়ে ব্যথা। ব্যথাটা অনেক সময় ডানে আসে, আবার বামে আসে। রাতে শুইলে উঠতে পারি না, পাশ ফেরাইতে পারি না। মানে দিনের মধ্যে একটু থাকে, হাঁটাহাঁটি করলে একটু কমে, কিন্তু বিছানায় গেলে আমি উঠতে পারি না বা টয়লেটও যাইতে পারি না। এই অবস্থা আমার। ব্যথাটা এক জায়গায় থাকে না, এই পায়ে ও পায়ে কোমরে আসে। আপনি কি হাউস ওয়াইফ নাকি মানে কোনো প্রফেশনে আছেন, কাজের? আচ্ছা, হ্যালো, আপনি কি কাজ করছেন? আপনি কি হাউসওয়াইফ না কোনো কাজে হচ্ছে আমি হাউস সম্পৃক্ত? ওয়াইফ, বর্তমান হাউস ওয়াইফ। ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ। দর্শক আমাদের সাথেই থাকুন। আপনার কি পরামর্শ থাকবে? আসলে ওনার যে প্রবলেমটা মনে হচ্ছে যে লাম্বার রিজন বা কোমরের অংশে থেকে যে নার্ভটা আমাদের পায়ের দিকে গেছে, ওই নার্ভের উপরে কোনোভাবে চাপ লেগে আছে। সেটা হতে পারে ওনার বয়স অনুপাতে লাম্বার স্পন্ডাইলোসিস কিংবা লাম্বার ডিস্ক প্রোল্যাপস কিংবা লাম্বার স্পাইনাল ক্যানেল স্টেনোসিস, অনেকগুলো কারণে হতে পারে। এই নার্ভটা যে যখন যেদিকে কম্প্রেশনটা বেশি থাকে, পেইনটা তখন রেডিয়েট করে সেই পায়ের দিকে যায়। এবং এটা দেখা যায় যে উনি যখন রেস্টে থাকে, এবং বিশেষ করে কাজের মধ্যে থাকলে একটু কম অনুভব করে, কিন্তু যখন রেস্টে যায় ব্যথাটা বেড়ে যায়। এবং শোয়ার বিছানাটা অনেক সময় যদি খুব সফট হয়, সেক্ষেত্রে এই ধরনের ব্যথা বেড়ে যেতে পারে। ডিস্ক প্রোল্যাপসের ক্ষেত্রেও দেখা যায় যে ডিস্কটা পেছনের দিকে নার্ভের উপর কম্প্রেস করে থাকে, যখন শুতে যায় তখন ওই নার্ভটা আরও প্রেস করে, সেক্ষেত্রেও ব্যথা বেড়ে যেতে পারে। আসলে দেখতে হবে মানে ক্লিনিক্যালি, পাশাপাশি কিছু পরীক্ষা নিরীক্ষা, বিশেষ করে এমআরআই করা লাগতে পারে, যেটার মাধ্যমে তার ডিস্কের অবস্থান কিংবা কোন কারণে তার নার্ভের উপর চাপ লেগে আছে সেটাকে আইডেন্টিফাই করতে হবে। চমৎকার সব নতুন নতুন তথ্য পরামর্শ পাচ্ছি। আমাদের সময় হয়েছে একটা স্বল্প বিরতির পরে আবারও আমাদের আলোচনায় ফিরে আসবো। জি, অবশ্যই। দর্শক, সময় হলো একটা স্বল্প বিরতির পরে আবারও ফিরে আসছি। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল স্বাস্থ্য কথার আজকের পর্বে। কথা বলছিলাম বাতরোগের আধুনিক চিকিৎসা নিয়ে। ফিরে যাচ্ছি আমাদের আলোচনায়। বিরতির পূর্ব মুহূর্তে আমরা কথা বলছিলাম লক্ষণগুলো নিয়ে। আমি যে প্রসঙ্গে একটু জেনে নিতে চাই যে এই যে বিভিন্ন ধরনের বাতরোগগুলো আছে, এই বাতরোগ নির্ণয়ের ক্ষেত্রে কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন পড়ছে? জি, ধন্যবাদ আপনাকে। বাতরোগের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারলি আমরা যে ক্লিনিক্যালি দেখার পরে যে রোগটাকে সাসপেক্ট করি, সেই অনুযায়ী কিছু টেস্ট প্রয়োজন হয়। যেমন অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে এক্সরে করলেই এটা আমরা বুঝতে পারি, কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে দেখা যায় যে এক্সরের পাশাপাশি কিছু প্যাথোলজিক্যাল টেস্ট প্রয়োজন পড়ে, যে আরএ টেস্ট, এনটিসিসিপি কিংবা কিছু অ্যান্টিবডি টেস্টের প্রয়োজন পড়ে। দেখা যায় যে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস আছে কিনা এটা বোঝার জন্য দেখা যায় আমরা স্যাক্রোইলিয়াক জয়েন্টে একটা এক্সরে দিই, পাশাপাশি HLA-B27 নামে একটা টেস্ট আমরা করতে দিই। এরকম মানে রোগ কোনটা হতে পারে সেই অনুযায়ী আমরা অ্যাসেসমেন্ট করার পরে যদি মনে করি যে এটা এই ডিজিজটা তার থাকতে পারে, তখন ওটাকে কনফার্মেশন করার জন্য আমরা ইনভেস্টিগেশনগুলো দিই। পরীক্ষা নিরীক্ষার যেহেতু বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষার কথা বলছিলেন, এই পরীক্ষা নিরীক্ষাগুলো কি সব জায়গায় পাওয়া যাচ্ছে বা সব জায়গায় করা সম্ভব কিনা? এটা মানে প্রায় অ্যাভেলেবেল, তবে দু একটা টেস্ট আছে যেটা আবার একটু স্পেশালাইজড কোথাও করতে হয়। যেমন HLA-B27 সব জায়গায় হয় না, এটা বিশেষ কিছু প্রতিষ্ঠানে হয়।
আধুনিক চিকিৎসা নিয়ে আসবো, যেহেতু আমাদের আজকের বিষয় বাতরোগের আধুনিক চিকিৎসা। এই যে বাতরোগে যারা ভুগছেন তাদের জন্য আধুনিক চিকিৎসা কি এসেছে? ধন্যবাদ। আসলে বাতরোগের ক্ষেত্রে অনেকের মধ্যে একটা ধারণা বা মিথ আছে যে বাতরোগ হলে একবারে নির্মূল হয় না, কিংবা আমাদের শরীরে বিভিন্ন জয়েন্টে ব্যথা হলে এটাকে আমরা বাত ব্যথা বা বাতরোগ বলে মনে করে থাকি, কিন্তু আসলে সেটা কিন্তু ঠিক নয়। এই জায়গাটাই আমাদের মানে যে অ্যাওয়ারনেসটাকে বিল্ড আপ করতে হবে। পাশাপাশি এটা যে ট্রিটমেন্ট, এই ট্রিটমেন্টের রোগ অনুযায়ী ভ্যারি করে। যেমন একটা সময় ছিল রিউমাটয়েড আর্থ্রাইটিস, যেটাকে আমরা বলি, যেহেতু এটা অটো ইমিউন ডিজিজ, এটা একবারে নির্মূল হয় না, তো ওষুধের মাধ্যমে এটাকে নিয়ন্ত্রণ রাখা যায়। যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, এই জাতীয় ডিজিজ কিন্তু নিয়ন্ত্রণযোগ্য রোগ বা নিরাময়যোগ্য রোগ নয়। এরকম কিছু বাতরোগ আছে যেটা নিয়ন্ত্রণে রাখা যায়। সেক্ষেত্রে কিছু আধুনিক চিকিৎসা বলতে আমরা বোঝাই কিছু লেটেস্ট কিছু মেডিকেশন রয়েছে, যেটাকে আমরা ডিজিজ মডিফাইং ড্রাগ বলি। পাশাপাশি একটা সময় ছিল যে এই বাতরোগের কারণে জয়েন্টগুলো স্টিফ হয়ে শক্ত হয়ে মানুষ পঙ্গুত্ব বরণ করতো, জয়েন্টগুলো আর মুভ করতে পারতো না। তো এই ক্ষেত্রে ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপিটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেটা আধুনিক একটা চিকিৎসার অংশ। ফিজিওথেরাপির মাধ্যমে আমরা জয়েন্টের যে মুভমেন্টগুলো এটাকে সচল রাখতে পারি, রোগী স্বাভাবিক জীবনযাপন করতে পারে। একটা সময় ছিল অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসে ভুগলে রোগীটা কাইফোস্টিক হয়ে যেত, খুব ঝুঁকে যেত। আমরা চিকিৎসায় যাব, আরেকজন দর্শক আমাদের সাথে সম্পৃক্ত আছে, প্রশ্নটা নিয়ে নিচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম, আপনি আপনার নাম বয়স উল্লেখ করে আপনার প্রশ্নটি বলুন। হ্যালো, হ্যাঁ দর্শক, আপনাকে শোনা যাচ্ছে। আপনার নাম, বয়স এবং কি সমস্যায় ভুগছেন? আমার নাম এটা ফারুক, আমি ময়মনসিংহ থেকে বলছি। জি, কি সমস্যায় ভুগছেন? জি, আমি তো বলতেছি অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস। জি জি, হ্যালো। জি, আপনার কি এই যে সমস্যায় আপনি কি পরামর্শ চাচ্ছেন, মানে কতদিন ধরে আছেন? সমস্যা হলো আমি তো ওই যে স্যারের সঙ্গে কথা বলতে চাইছিলাম একটু। জি বলেন, আমি শুনতে পাচ্ছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার তো মনে করেন 2013 থেকে আমার ধরা পড়ছে অসুস্থতা। তারপরে আমি বিভিন্ন জায়গায় চিকিৎসা ময়মনসিংহে নিয়েছি, এমনকি ঢাকা পঙ্গুতে গিয়েছিলাম, এমনকি এখানে ময়মনসিংহে অর্থোপেডিক দেখাইছি, ফিজিওথেরাপি দেখাইছি, কিন্তু আমাকে পুরোপুরি সলিউশন চিকিৎসাটা আর কি স্যার আমি পাইনি কোনো জায়গায়। যে যেমন আমি সামান দিকে আমি ঝুঁকে যাচ্ছি, বিছানায় আমি শুতে পারি না, বা আমি এই একদম হাত পায়ে আঙুলে লাগাতে পারি না। আচ্ছা, আপনার বয়স কত? বয়স হলো 37। বুঝতে পেরেছি, ঠিক আছে। দর্শক আমাদের সাথেই থাকুন। আর স্যার মনে করেন যে ঘাড় তো মনে করেন মানে একটু পর পরে তো আমার ঘাড় সমস্যা হয়, ঘাড়ের দিকে ঘুরাইতে পারি না, তারপরে হাতে সব জায়গায় চলে আসছে। জি বুঝতে পেরেছি, আপনাকে আমরা পরামর্শ দিচ্ছি। এটা আমি কি করবো করণীয়টা, আর আপনাদের ওখানে যদি ট্রিটমেন্ট পাই তাহলে আপনাদের ওখানে স্বর্ণবর্ণ হবো, একটু যদি পরামর্শটা দিতেন। দর্শক আমাদের সাথেই থাকুন, আরেকটি প্রশ্ন আমরা সাথে সাথে নিয়ে নিচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম, আপনি আপনার নাম বয়স উল্লেখ করে কি সমস্যায় ভুগছেন, সমস্যাটি বলুন। হ্যালো, জি আপনাকে শোনা যাচ্ছে। দর্শক আপনার নাম এবং বয়স এবং কি সমস্যায় ভুগছেন, আপনাকে শোনা যাচ্ছে। আমি কুড়িগ্রাম উলিপুর থেকে বলছিলাম। জি, কি সমস্যা? আমি জানতে চাচ্ছি যে আমি দেখা যায় যে দাঁড়িয়ে থাকলে কিছুক্ষণ দাঁড়িয়ে। হ্যালো, জি আপনাকে শোনা যাচ্ছে, আপনার সমস্যাটি বলুন। আমার সমস্যা, আমি কুড়িগ্রাম থেকে বলছিলাম। জি, আমি শুনতে চাচ্ছি মানে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে কোমরে ব্যথাটা মানে একটু দেখা যায় চিনচিন করিয়া। আচ্ছা, আর কোনো প্রশ্ন? ঠিক আছে দর্শক আমাদের সাথেই থাকুন। প্রথমেই যে মানে প্রশ্নকর্তা যে সমস্যাটি ভুগছিলেন তার জন্য আপনার কি পরামর্শ থাকবে? পরামর্শ হলো অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস রোগটাই এরকম যে গ্রাজুয়ালি আস্তে আস্তে আমাদের সামনের দিকে ঝুঁকিয়ে দেয়, মানে আমাদের স্পাইনটা স্ট্রিপ হয়ে যায়, পাশাপাশি বিভিন্ন জয়েন্টে ব্যথাগুলো ছড়িয়ে যায়। এই জন্য ওনার খুব ভালো ট্রিটমেন্ট আছে, ওনার কিছু মেডিকেশন, যেটা লেটেস্ট কিছু মেডিকেশন দরকার, পাশাপাশি ফিজিওথেরাপিটা কিছুদিন কন্টিনিউ করতে হবে, কিছু এক্সারসাইজ আমরা দেখিয়ে দেবো, এটা উনি বাসায় করবে, একটু ফলো আপে থাকতে হবে, আশা করি উনি ভালো থাকবে। অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী যে প্রশ্নকর্তা তিনি বললেন যে তার পায়ের মেরুদণ্ডের নিচ থেকে ব্যথাগুলো করছে, তার জন্য কি পরামর্শ থাকবে? হ্যাঁ, ওনার যে সমস্যাটা এবং ওনার ভয়েস শুনে যেটা মনে হলো বেশ সিনিয়র সিটিজেন। আমাদের বয়সের সাথে সাথে যেমন চুল পেকে যেরকম হাড়ের একটু ক্ষয় হয়, আমাদের কোমর থেকে যে নার্ভগুলো পায়ের দিকে গেছে কোনো কারণে এই নার্ভের উপর একটু চাপ লেগে আছে, সেটা লাম্বার স্পন্ডাইলোসিসের কারণে হতে পারে, কিংবা লাম্বার স্পাইনাল ক্যানাল স্টেনোসিস কিংবা ডিস্ক প্রোল্যাপস, এইসব কারণে হতে পারে। ওই নার্ভ চেপে থাকার কারণে যখন দাঁড়াচ্ছে হাঁটছে তখন পাটা ভারী হয়ে যাচ্ছে, ঝিনঝিন অবশ অবশ মনে হচ্ছে। এটা আসলে কী কারণে হচ্ছে এটাকে আইডেন্টিফাই করে চিকিৎসা নিলে আশা করি উনি সুস্থ হয়ে যাবেন।
অসংখ্য ধন্যবাদ। একদমই সর্বশেষ মুহূর্তে চলে এসেছি। সংক্ষিপ্তভাবে আমাদের দর্শকদের জন্য সার্বিকভাবে আপনার কি পরামর্শ থাকবে একদম শেষ মুহূর্তে? জি, ধন্যবাদ আপনাকে। আসলে দর্শকদের উদ্দেশ্যে পরামর্শ একটাই যে সাধারণ মানুষ আসলে ব্যথা হলেই যেটাকে বাত ব্যথা মনে করে এরকম না করে কি কারণে ব্যথা হচ্ছে সেই কারণটাকে নির্ণয় করতে হবে। আসলে ব্যথা কিন্তু আমাদের জন্য আশীর্বাদ। ব্যথা না থাকলে আমাদের একটা শরীর কেটে পড়ে গেলেও আমরা বুঝতে পারতাম না। কি কারণে ব্যথা হচ্ছে, ব্যথা কিন্তু কোনো রোগ নয়, এটা একটা উপসর্গ মাত্র। আপনার কি কারণে ব্যথা হচ্ছে আপনি নিকটস্থ একজন চিকিৎসকের কাছে যাবেন, রোগটাকে নির্ণয় করে দেন চিকিৎসা নেবেন। অসংখ্য ধন্যবাদ, চমৎকার সব তথ্য আমাদেরকে দেওয়ার জন্য। নতুন নতুন অনেক তথ্য এবং পরামর্শ পেয়েছি। আশা করি আজকে আলোচনা পর্ব থেকে আমাদের দর্শকরা উপকৃত হয়েছেন। অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম বাত রোগের আধুনিক চিকিৎসা নিয়ে। আজকের এই আলোচনায় নতুন নতুন অনেক তথ্য এবং পরামর্শ আশা করি দর্শক আপনারাও সবাই পেয়েছেন। এবং আজকের এই সরাসরি সম্পৃক্ত আয়োজনে যারা সম্পৃক্ত হতে পারেনি তাদের জন্য আবারও জানিয়ে দিচ্ছি, আমাদের এই আয়োজনটি পুনঃপ্রচার করা হবে আজ রাত 4:30 এসিটিভির পর্দায়। সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল স্বাস্থ্য কথার আজকের পর্ব। আবারও দেখা হবে আগামী সপ্তাহে একই সময়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এসিটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।